আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিজনেস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার যেহেতু মূলধনী কোম্পানির মূলধন, যেটাকে আমরা শেয়ার ইস্যু নামে চিনে থাকি, এই চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2022 সালের সৃজনশীল কোয়েশ্চেনটি সলভ করবো। সো সলভিংয়ে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা, যাতে সকল আপডেট তোমরা প্রতিনিয়ত জানতে পারো। ওকে, দেন আমরা প্রথমে এই উদ্দীপকটা পড়ে আমরা র মেটেরিয়ালসগুলো কালেক্ট করে ফেলবো, যাতে অঙ্ক করতে আমাকে বারবার করে উদ্দীপক পড়া না লাগে। ওকে, ফার্স্ট ওয়ান, পূর্বাশা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা মূল্যে 10,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। তার মানে পূর্বাশা লিমিটেড নামক কোনো একটা কোম্পানি কোম্পানি নিবন্ধকের কাছে অনুমতি প্রার্থনা করেছেন যে আমরা 100 টাকা মূল্যে 10,000 শেয়ার মার্কেটে বিক্রি করতে চাচ্ছি, এবং নিবন্ধক এখানে অনুমতি প্রদান করেছে। ঠিক আছে, নিবন্ধিত হয়, তাহলে অনুমতি দিয়েছেন বলে নিবন্ধন প্রাপ্ত হয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে অনুমোদিত মূলধন কত? পার শেয়ার হচ্ছে 100 টাকা ইন্টু 10,000 শেয়ার ইকুয়াল টু হচ্ছে 10 লক্ষ টাকা। ওকে, তার মানে কোম্পানি 10 লক্ষ টাকা মূলধনে নিবন্ধিত হয়েছে। ওকে, দেন এরপর বলা হচ্ছে কোম্পানি অনুমোদিত শেয়ারের 80% শেয়ার প্রতি শেয়ার 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। তার মানে কোম্পানি একটা বিজ্ঞাপন নিল, একটা বিজ্ঞাপন প্রকাশ করলো, এবং এই বিজ্ঞাপনে বলতেছে আমি আমার 10,000 শেয়ার থেকে 80% শেয়ার বিক্রি করতে যাচ্ছি। তাহলে 10,000-এর 80% হচ্ছে 8,000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি, এবং প্রত্যেকটা শেয়ার যেই দামে ফেস ভ্যালু আছে ঠিক তার 10% বেশি নিব, অর্থাৎ 100 টাকা মূল্যের শেয়ারে 10% অধিক হারে নিব, এই বলে একটা বিজ্ঞাপনের মাধ্যমে শেয়ারগুলো বাজারে ইস্যু করেছে, বাজারে ছেড়েছে। ওকে, বিজ্ঞাপন প্রকাশ করেছে। তাহলে আমরা ইস্যুকৃত মূলধনে পেলাম। তাহলে ইস্যুকৃত শেয়ার হচ্ছে ইস্যুকৃত শেয়ার। এখন ইস্যুকৃত শেয়ার কতটুক বলা হচ্ছে 10,000 শেয়ারের 80%, তাহলে 10,000 ইন্টু 80% শেয়ার, তাহলে ইস্যুকৃত মূলধন হচ্ছে কত হাজার শেয়ার? 8,000 শেয়ার। কিভাবে বিক্রি করবে বলা হচ্ছে অধিহারে। কত পার্সেন্ট অধিহারে? 10% অধিহারে। তাহলে আমরা অধিহারটাও পেলাম, অধিহার। তাহলে শেয়ার মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক 100 টাকার কয় পার্সেন্ট বেশি দিয়ে বিক্রি করবে? 10%। তাহলে কয় টাকা বেশি দিয়ে বিক্রি করবে? 10 টাকা। তাহলে এই 10 টাকায় হচ্ছে অধিহার। ওকে, দেন এরপর কি বলা হলো? বলা হচ্ছে ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% অধিক আবেদন পাওয়া গেল। তার মানে মার্কেটে যা শেয়ার ছেড়েছে, তাহলে মার্কেটে ছেড়েছে কত শেয়ার? 8,000 শেয়ার। ঠিক 8,000 শেয়ারে 25% অতিরিক্ত আবেদন পেয়েছে। 25% ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% অধিক আবেদন পাওয়া গেল। তার মানে দেখেন আবেদন কতটুকু পাইলাম। আমরা মার্কেটে কিন্তু শেয়ার ইস্যু করেছি 8,000, বলা হচ্ছে এই 8,000 শেয়ার যা ইস্যু করলাম না, এটার 25% বেশি পেয়েছি। তাহলে বলেন তো 8,000-এর 25% 2,000। ঠিক আছে, তাহলে 25% যদি বেশি পাই, তাহলে আমি টোটাল আবেদন পেয়েছি কত হাজার শেয়ারের? 10,000 শেয়ারের। ওকে, দেন এরপর কি বলে? এরপর বলতেছে ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো। তার মানে দেখেন যতগুলো শেয়ার ইস্যু করা হয়েছে মার্কেটে, ঠিক ততগুলো শেয়ার বিলি করা হয়েছে, যথারীতি বিলি করা হয়েছে। তাহলে ইস্যু করা হয়েছে কতটুকু শেয়ার? 8,000 শেয়ার। তাহলে এটা যথারীতি বিলি করা হয়েছে। তবে যেটা অতিরিক্ত আবেদন পেয়েছে, তাহলে আবেদনের 25% অতিরিক্ত 2,000 শেয়ার অতিরিক্ত আবেদন পেয়েছে, বলা হচ্ছে এই আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত প্রদান করা হয়। ওকে, ফেরত দিয়ে দিয়েছেন। এরপরে বলা হচ্ছে কি দেখেন, কোম্পানির শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন বাবদ 50,000 টাকা প্রদান করেছেন। তার মানে যিনি শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা একদম সাধারণ ভাষায় যদি বলি দালাল। ওকে, ওই দালালকে 50,000 টাকা দালালি বাবদ প্রদান করা হয়েছে, এটাকে আমরা বলি অবলেখকের কমিশন। তাহলে আমরা অবলেখকের কমিশনও পেলাম, অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন হচ্ছে 50,000 টাকা। দেখেন আমাদের উদ্দীপক কিন্তু সামারি করে ফেললাম আমরা, এখন কিন্তু জাস্ট অঙ্ক করব। ঠিক আছে, উদ্দীপকের দিকে আর তাকানোর প্রয়োজন নেই।
ফার্স্ট ওয়ান আমাদেরকে প্রথম যে প্রশ্নটা বলা হচ্ছে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। দেখেন আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি শেয়ার প্রতি অধিহার। তাহলে শেয়ার প্রতি অধিহার কত বের করলাম? পার শেয়ারে 10 টাকা, এই যে 10 টাকা। সো এটাকে আমরা প্রশ্ন আকারে দেখাই। তাহলে এখানে লিখতে পারি শেয়ার প্রতি অধিহার ইকুয়াল টু 100 ইন্টু 10% অধিহারে বলেছিল, ঠিক আছে? তাহলে শেয়ার প্রতি অধিহার হচ্ছে কয় টাকা? 10 টাকা। দেন এরপর আমাদেরকে বলেছে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট অধিহারের পরিমাণ কত? তাহলে মোট অধিহার এখন দেখেন শেয়ার মার্কেটে ছেড়েছে কতটুক? ইস্যুকৃত শেয়ার হচ্ছে 8,000। ঠিক এই 8,000 শেয়ারই তো জনসাধারণকে বিলি করেছে, তাই না? কারণ 10,000 শেয়ারের আবেদন পেয়েছি, ঠিক আছে, ওখান থেকে অতিরিক্ত আবেদনের টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে ওদের টাকাটা আমাদের কাছে আসে নাই। তাহলে আমরা মার্কেটে বিলি করতে পারছি 8,000 শেয়ার। তাহলে প্রত্যেকটা শেয়ারে কোম্পানি কয় টাকা বেশি নিয়েছে? 10 টাকা বেশি নিয়েছে। তাহলে আমরা লিখতে পারি মোট অধিহার ইকুয়াল টু 8,000 ইন্টু 10 টাকা। তাহলে কত আসে? 8,400, ওকে, 80,000 টাকা। তাহলে মোট অধিহারের পরিমাণ কত? 80,000। তাহলে এটাই হচ্ছে আমার ক নং কোয়েশ্চেনের আনসার, ওকে। দেন এরপরের কোয়েশ্চেন কি বলেছে? এরপরের কোয়েশ্চেন বলেছে উপযুক্ত তথ্যের আলোকে কোম্পানিটির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তার মানে আমি যে তথ্যগুলো পেয়েছি, দেখেন এই যে তথ্যগুলো পেলাম, এই তথ্যের আলোকে আমাকে জাবেদা দিতে বলেছেন। সো আমরা জাবেদাগুলা দিই, ওকে। তাহলে আমরা জাবেদার জন্য আলাদা একটা পেজ নিলাম। এখন দেখেন প্রথমে আসি, কোম্পানি যখন শেয়ার অনুমোদন নিয়েছে 10 লক্ষ টাকা শেয়ার বিক্রি করবে, অর্থাৎ 100 টাকা মূল্যে 10,000 শেয়ার বিক্রি করবে। আচ্ছা, বিক্রি করবে বলেছেন, অনুমতি নিয়েছেন, আচ্ছা এগুলো কি বিক্রি করেছেন মার্কেটে? না, কারণ এগুলো জাস্ট নিবন্ধকের কাছে গিয়ে বলতেছে স্যার আমি 100 টাকা মূল্যে 10,000 শেয়ার বিক্রি করতে চাই, আপনার কাছে অনুমতি প্রার্থনা করলাম, আপনি অনুমতি দেন। উনি অনুমতি দিয়েছে, তাহলে কোম্পানির পকেটে কি টাকা আসছে? না, কোম্পানির এটা কোনো ট্রানজ্যাকশনে হয়নি, জাস্ট অনুমতি পেয়েছে। এরপরে দেখেন বলা হচ্ছে 10,000 শেয়ারের মধ্যে 80,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র ইস্যু করে মার্কেটে 8,000 শেয়ার বিক্রি করবে বলে তারা একটা বিজ্ঞাপন ছাপায়, ওকে। তাহলে বিজ্ঞাপন ছাপিয়েছে, মানুষ কি ক্রয় করে ফেলছে? না, বিজ্ঞাপন দেখতেছে মানুষ, ঠিক আছে, ইনফরমেশন পেয়েছে। তাহলে বিজ্ঞাপন দিয়েছে, এটাতে কোনো লেনদেন কি কোম্পানির সাথে হয়েছে? না, তাহলে এটাও জাবেদা হবে না। তাহলে এটারও কোনো জাবেদা হবে না, এটারও কোনো জাবেদা হবে না। কিন্তু এরপরে কি বলা হয়েছে? বলা হচ্ছে আবেদন। কোম্পানি যা শেয়ার মার্কেটে ছেড়েছে, তাহলে শেয়ার মার্কেটে ছেড়েছে কতটুক? 8,000। ঠিক 8,000-এর 25% বেশি আবেদন পাই, তাহলে কত? 2,000 বেশি আবেদন পাইছে, তাহলে টোটাল আবেদন পাইছে কত? 10,000। এখন শেয়ারের আবেদন কিভাবে করে? শেয়ারের আবেদন করে আপনি নির্দিষ্ট ব্যাংকে যাবেন, একটা ফর্ম নেবেন, ফর্মে লিখবেন যে আমি আপনার শেয়ার ক্রয়ে আগ্রহী। এখন যতগুলো শেয়ার ক্রয়ে আগ্রহী ঠিক তত টাকা ব্যাংকে ডিপোজিট করবেন, এবং ব্যাংক আপনার আবেদনপত্রগুলা বাছাই করে আপনি যদি শেয়ার পাওয়ার যোগ্য হন, যতটুকু যোগ্য হন ততটুকু শেয়ার আপনাকে দিয়ে দিবে। তার মানে শেয়ার দেওয়ার আগেই কোম্পানি আবেদন আপনার কাছে কিনে নিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। তাহলে যতজন মানুষ আবেদন করেছে, 10,000 শেয়ার জন্য আবেদন করেছে, ঠিক 10,000 শেয়ারের টাকা ব্যাংকে আগে ডিপোজিট করতে হয়েছে মানুষকে, ঠিক না? তাহলে এই 10,000 শেয়ারের টাকাগুলা ব্যাংকে যখন জমা পড়ছে, কার ব্যাংকে জমা পড়ছে? কোম্পানির। তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যখন জমা পড়ছে, তাহলে কোম্পানির ব্যাংকে সংরক্ষিত অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানি ব্যাংকে যে পরিমাণ অর্থ সংরক্ষণ করে, ওখানে এই 10,000 শেয়ারের টাকা যখন ডিপোজিট হয়েছে, সঙ্গে সঙ্গে কোম্পানির ব্যাংকে জমার পরিমাণ কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক কোম্পানির জন্য কি? ব্যাংক কোম্পানির জন্য হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ বাড়ছে নাকি কমছে? বাড়ছে। বাড়লে কি হবে? ডেবিট হবে। তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বার জাবেদা যে ব্যাংক হিসাব ডেবিট। এখন কয় টাকা করে জমা দিছে? দেখেন 10,000 শেয়ারের জন্য আবেদন করছে, আমাকে দিতে হবে প্রত্যেকটা শেয়ারে 100 টাকা হচ্ছে শেয়ার মূল্য, এই 100 টাকা হচ্ছে শেয়ার মূল্য, প্লাস 10 টাকা অধিক হারে কোম্পানি মানুষের কাছ থেকে নিচ্ছে। তাহলে মানুষ জমা দিবে কত হারে? 110 টাকা করে। তাহলে 110
10। ওকে, তাহলে টোটাল কত হয়? তাহলে 11,500, তাহলে হয় 11 লক্ষ টাকা। ঠিক আছে, 11 লক্ষ টাকা কোম্পানির ব্যাংকে জমা পড়েছে। এখন দেখেন, আবেদনের সাথে সাথে মানুষের কাছ থেকে তো কোম্পানি 10,000 শেয়ারের টাকা নিয়ে নিয়েছে, উইথ অধিহার সহ নিয়ে নিয়েছে। কিন্তু কোম্পানি যারা টাকাগুলো ডিপোজিট করেছে কোম্পানির অ্যাকাউন্টে, তাদেরকে কি বিনিময়ে কোম্পানি এখনো শেয়ার দিয়েছে? না, কারণ আবেদনপত্রগুলো আগে বাছাই করতে হবে, তারপর দিবে। তাহলে দেখেন, এই যে 10,000 মানুষের কাছ থেকে 10,000 শেয়ারের জন্য টাকা যে নিয়েছে, এর বিপরীতে কোম্পানি জনসাধারণকে শেয়ার দেয় নাই। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত শেয়ার দেয় নাই ততক্ষণ পর্যন্ত কোম্পানি যারা শেয়ারের জন্য আবেদন করেছে তাদের কাছে কোম্পানি কি বদ্ধ? দায়বদ্ধ। কারণ হয়তো শেয়ার দিতে হবে, নয়তো টাকা ফেরত দিতে হবে। তাহলে যে কোনো একটা করতে হবে, না হলে কিন্তু পিঠ লাল করে ফেলবে, বুঝছো? সেই জন্য কোম্পানি ওই জনসাধারণগুলো আবেদনকারীদের কাছে কি বদ্ধ? দায়বদ্ধ। তাহলে কোম্পানির দায় কি বাড়ছে নাকি কমছে? ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে কোম্পানির দায় বাড়ছে। তাহলে দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে কোন নামক দায় বাড়ছে? কিসের ফলে দায় বাড়ছে? শেয়ার আবেদনের ফলে। তাহলে আমরা লিখতে পারি শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। কত টাকা? 11 লক্ষ টাকা। ওকে, দেন এরপরে কি ঘটনা হয়েছে দেখেন তো। এরপরের ঘটনাটা হচ্ছে, যারা শেয়ারের জন্য আবেদন করেছে ঠিক তাদেরকে যথারীতি শেয়ার 8,000 শেয়ার কি করা হয়েছে? বন্টন করা হয়েছে। এবং যারা অতিরিক্ত শেয়ারের আবেদন করেছে, তাহলে অতিরিক্ত শেয়ার হচ্ছে 2,000, এই 2,000 শেয়ারের টাকা ফেরত দিয়েছে। তাহলে আমরা একটা একটা করি, দুইটার ঝামেলাতে যাওয়ার দরকার নেই। তাহলে একটা একটা যদি করি, তাহলে কোম্পানি 8,000 শেয়ার পাওয়ার জন্য যারা যোগ্য বিবেচিত হয়েছে তাদেরকে শেয়ারগুলো যথারীতি কি করা হয়েছে? বন্টন করা হয়েছে। আচ্ছা, তাদের প্রত্যেকে যখন হাতে হাতে একটা একটা শেয়ার দিয়ে দিল, এখন তারা কি আর বিনিয়োগ সাধারণ জনগণ আছে, নাকি ওই কোম্পানির মালিক হয়ে গিয়েছে? কারণ আমরা জানি কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। তাহলে আমি কোনো কোম্পানির একটা শেয়ার যখন হাতে পেলাম, তার মানে ওই দিন থেকে আমি ওই কোম্পানির কি মালিক। তাহলে 8,000 শেয়ার হোল্ডারদেরকে 8,000 শেয়ার যখন 8,000 জন মানুষকে যখন বিলি করা হলো, তখন তারা কোম্পানির কি হয়ে গেল? মালিক হয়ে গেল। আর মালিক ব্যবসায় যা দেয় তা কি হয়? মূলধন। তাহলে কোম্পানির মূলধন কি বাড়ছে নাকি কমছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে কোম্পানির মূলধন যদি বাড়ে, ডেবিট করব নাকি ক্রেডিট করব? অবভিয়াসলি ক্রেডিট করব। তাহলে শেয়ার মূলধন হিসাব, তাহলে শেয়ার মূলধন হিসাব। এখন এই জায়গায় আসি, তাহলে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন এই জায়গায় আসি, খুব ভালো করে একটা বিষয় মনে রাখবেন, মূলধন এই শেয়ার যেটা বাজারে আনছে, এই শেয়ারের মূল্য কিন্তু 100 টাকা। মনে রাখবেন, 100 টাকার শেয়ারটা কোম্পানি 200 টাকায় বিক্রি করুক, 100 টাকার শেয়ারটা 90 টাকায় বিক্রি করুক, যত টাকায় বিক্রি করুক না কেন কোনো সমস্যা নাই। কোম্পানির মূলধন সবসময় ফিক্সড। কোম্পানির মূলধন সবসময় কি? ফিক্সড। তাহলে এই 100 টাকার শেয়ারটা যদি 110 টাকায় বিক্রি করে, এই 110 টাকা কোম্পানির মূলধন নয়। মূলধন হচ্ছে কয় টাকা? 10 টাকা। তার মানে 100 টাকার শেয়ার আপনি 1,000 টাকা দিয়ে বিক্রি করেন, কিন্তু মূলধন কিন্তু 100। ওকে, তাহলে মূলধন শেয়ার দিয়েছে কতজনকে? 8,000 জনকে। তাহলে 8,000 ইন্টু নিয়েছে কিন্তু 110 করে, কিন্তু মূলধন হবে কত? 100। তাহলে মূলধন হচ্ছে 100। তাহলে কত লক্ষ টাকা? 8 লক্ষ টাকা। ওকে, দিলাম। এখন বলেন, যাদের কাছ থেকে মূলধন নিয়েছিল এই যে 8,000 শেয়ার, তাদেরকে দিয়ে দিয়েছে। এখন 8,000 শেয়ারের বিপরীতে কোম্পানি শেয়ার যারা আবেদন করেছে তাদের কাছে কি বদ্ধ ছিল? দায়বদ্ধ ছিল। এখন এখান থেকে 8,000 জন মানুষকে শেয়ার দিয়ে দিয়েছে হাতে হাতে। আচ্ছা, শেয়ার দিয়ে দেওয়ার সাথে সাথে কোম্পানির দায়বদ্ধতা কি আর আছে? না, কোম্পানির দায় কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে কোম্পানির যদি দায় কমে যায়, তাহলে দায় বাড়ছে যখন তখন ক্রেডিট করছিলাম, কিন্তু দায় যখন কমে গেছে তাহলে কি করব? ডেবিট করব। তাহলে কোম্পানির দায় বাড়ছিল কিসের ফলে? শেয়ার আবেদনের ফলে। তাহলে শেয়ার আবেদন হিসাবকে আমরা কি করব? ডেবিট করব। তাহলে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হিসাব ডেবিট। এখন বলেন, দায় কত টাকার কমছে? মানুষের কাছ থেকে কত করে নিছিল? 110। মানুষকে ধরাই দিছে কয় টাকা শেয়ার? 100 টাকা শেয়ার। এখন মানুষগুলা কি প্রতিবাদ করছে? বলছে তুই 100 টাকা শেয়ার দিয়ে 110 টাকা নিছস না, কল্লা ভাঙ্গি ফেলবো? বলছে এরকম কোনো কথা না। মানুষ মেনে নিয়েছে, 110 টাকা দিয়ে 100 টাকার শেয়ার কিনে নিয়েছে।
তাহলে কোম্পানি তাদেরকে ওই পরিমাণ বুঝ দিয়ে দিয়েছে, তাহলে কোম্পানির দায়বদ্ধতা আসলে কমে গেছে। কত টাকার? 100 টাকার না, 110 টাকার। যেটা দিয়েছে ওটা সম্পূর্ণই দায় কমে গেছে, ঠিক আছে। তাহলে 8000 শেয়ার মালিক ইন্টু 110 টাকা করে দায় কমছে, তাহলে কত হয়? 8,80,000। ওকে, এখন বলেন কোম্পানি নিচে 110, দিছে 100 টাকা শেয়ার, তাহলে বেশি নিছে কয় টাকা? 10 টাকা। কত শেয়ারে বেশি নিছে? 8000 শেয়ারে বেশি নিছে। আচ্ছা, 8000 শেয়ারে যে 80,000 টাকা বেশি নিছে, এগুলা কি কোম্পানির জন্য আয় নাকি ব্যয়? অবভিয়াসলি কোম্পানির জন্য আয়। তাহলে কোম্পানির কি আয় কি বাড়ছে নাকি কমছে? যে আয় বাড়ছে। তাহলে আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে কি কিসের ফলে আয় বাড়ছে? শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কত? 10 টাকা করে 8000 শেয়ারে, তাহলে কত টাকা হবে? 80,000 টাকা। ওকে, তাহলে আশা করি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি না? দেন আমরা নেক্সট জাবেদায় যাই। 3 নাম্বার কি হবে দেখি। বলা হচ্ছে 8000 শেয়ার তো আমি দিয়ে দিয়েছি মানুষকে, কিন্তু মানুষ থেকে তো টাকা নিয়েছিলাম কিন্তু আমি 10,000 মানুষ থেকে। এখন বলেন বাকি 2000 মানুষকে টাকা কি করে দিয়েছি? ফেরত দিয়ে দিয়েছি। তো ফেরত কিভাবে দিব? ওদেরকে কি বলবো? ওদের বাসায় গিয়ে কি বলবো, ওই ভাই আপনাদের শেয়ারের টাকা ফেরত দেন, এভাবে বলবো না। আমি একটা সার্কুলার প্রকাশ করে নির্দিষ্ট ব্যাংক থেকে ওই টাকাটা কালেক্ট করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করেছি। তাহলে আমার ব্যাংক এই 2000 জনকে যখন টাকাগুলো দিয়ে দিবে, আমার ব্যাংকে কি টাকা বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। তাহলে ব্যাংকে জমাকৃত অর্থ আমার জন্য কি ছিল? সম্পদ। তাহলে সম্পদ যদি কমে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন কত টাকা ফেরত দিব? আমি মানুষের কাছ থেকে নিয়েছি 110, ঠিক 110 টাকায় ফেরত দিতে হবে, এটার কম ফেরত দেওয়া যাবে না। সো আমরা 110 টাকা করে কতজনকে ফেরত দিব? 2000 জনকে। তাহলে কত আসে? 22,400। তাহলে 2,20,000 টাকা ফেরত দিয়ে দিয়েছি, ব্যাংকে টাকা কমছে। এখন এই মানুষগুলোর কাছ থেকে যখন আমি টাকা নিয়েছিলাম তখন আমি তাদের কাছে কি বদ্ধ ছিলাম? দায়বদ্ধ ছিলাম। এখন তাদেরকে যখন টাকাগুলো দিয়ে দিয়েছি, তাদের কাছে কি আমি আর দায়বদ্ধ আছি? না, তাদের প্রতি আমার দায়বদ্ধতা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে দায় যখন বাড়ছিল তখন ডেবিট করছিলাম, এখন দায় যখন কমে গেছে তখন কি করব? ক্রেডিট করব। তাহলে কোন নামক দায় কমছে? শেয়ার আবেদন। তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট। কত টাকা? 2,20,000 টাকা। ওকে, ফাইন। এরপর দেখেন কি ঘটনা করছে। এরপর বলতেছে এই 8000 শেয়ারগুলো মার্কেটে বিক্রি করার জন্য যে আমাকে কি করছে? সহযোগিতা করছে, আমার পক্ষ হয়ে দালালি করছে, ওই দালালকে আমি 50,000 টাকা দিলাম। কত টাকা দিলাম? 50,000 টাকা। এখন মনে রাখবেন, অবলেখককে শেয়ার অবলেখককে যখন আপনি খরচ হিসেবে দিবেন, এই যে 50,000 টাকা দালালি দিয়েছেন, এটা হচ্ছে মূলধন জাতীয় খরচ এক প্রকার, ঠিক আছে। তবে এটা হচ্ছে ভুয়া সম্পদ। আমরা জানি মূলধন জাতীয় ব্যয় করলে আপনার সম্পদ গেইন হয়, এখানেও আপনার সম্পদ গেইন হয়েছে, তবে এটা হচ্ছে ভুয়া সম্পদ, যে সম্পদের কোনো বাজার মূল্য নেই। তাহলে অবলেখককে যে আপনি কমিশন দিয়েছেন, এটা আপনার জন্য কি? আপনার প্রতিষ্ঠানের জন্য কি? সম্পদ। তাহলে সম্পদ কি হয়েছে? বাড়ছে। হোক ভুয়া সম্পদ হোক স্থায়ী সম্পদ, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, কিন্তু সম্পদ তো বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ যদি বাড়ে কি হয়? ডেবিট হয়। তাহলে অবলেখকের কমিশন হিসাব কি হবে? ডেবিট। তাহলে অবলেখকের কমিশন হিসাব ডেবিট। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা। এখন আমাকে বলেন অবলেখক কি আপনার কাছে আসি বলবে ভাই আমার টাকাগুলো একটু দাও না? বলবে না। ব্যাংক কোত্থেকে নিয়ে নেবে? ব্যাংক থেকে। তাহলে আপনার ব্যাংকের রক্ষিত অর্থের পরিমাণ কি হবে? কমবে। তাহলে ব্যাংক আপনার জন্য কি ছিল? সম্পদ। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ব্যাংক হিসাব কি হবে? ক্রেডিট। কত টাকা? 50,000 টাকা। ওকে, আমরা জাবেদাগুলা দিয়ে দিলাম, এরপর আর কোনো জাবেদা নাই, শেষ। ওকে, দেন এরপরের কোয়েশ্চেনটা আমরা একটু করে দেখি। এরপরের কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে? বলা হচ্ছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত 8,30,000 টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। কি প্রস্তুত করতে বলছে? আর্থিক অবস্থার বিবরণী। খুব সহজ একটা জিনিস, আমরা করতে পারি, ঠিক আছে। সো আমরা একটু
করি। আর্থিক অবস্থার বিবরণের জন্য আমরা একটা ঘর অঙ্কন করব। এই যে এই ঘরটা অঙ্কন করলাম, ঠিক আছে। আর্থিক অবস্থার বিবরণীতে কি থাকে? বিবরণ, টাকা টাকা। ওকে, তাহলে বিবরণ, টাকা টাকা, এটার উপরে লিখে দিবেন আর্থিক অবস্থার বিবরণী। ওকে, আমার জায়গা নাই সেজন্য লিখতে পারতেছি না। ওকে, এখন দেখেন আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু দুইটা দিক থাকে। একটা হচ্ছে সম্পদ সমূহ, একটা হচ্ছে কি সমূহ? সম্পদ সমূহ। ওকে, আর একটা বিষয় থাকে, এটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব, দায় ও কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। ওকে, সো আমরা আর্থিক অবস্থার বিবরণীটা করি। এখন আর্থিক অবস্থার বিবরণী করতে গেলে আমাকে একটা টার্মস কিন্তু প্রশ্নে দিয়ে দিচ্ছে, বলতে ব্যাংক হিসাবে উদ্বৃত্ত কত হবে? 8,30,000 টাকা। তার মানে ব্যাংকে জমা টাকার পরিমাণ হচ্ছে 8,30,000। তাহলে এটা যেহেতু আগে দিয়ে আছে, এটা আগে লিখে ফেলি। তাহলে ব্যাংক জমা হচ্ছে 8,30,000 টাকা। 8,00,000 কত? 30,000। ওকে, 8,30,000 টাকা লিখে ফেললাম। এরপরে আমি বাছাই করব আমার এই জাবেদার মধ্যে আর কি কি সম্পদ আছে উইদাউট ব্যাংক। ব্যাংক যেহেতু লিখে ফেলছে, ব্যাংকের চ্যাপ্টার ক্লোজ। তাহলে ব্যাংক ছাড়া কি কি সম্পদ আছে আমরা একটু দেখি। ব্যাংক লিখে ফেলছে, তাহলে ব্যাংক বাদ। ঠিক আছে, শেয়ার আবেদন কি সম্পদ? না, দায় ছিল। শেয়ার আবেদন দায়। শেয়ার অধিহার মূলধন জাতীয় আয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, তাহলে এটা সম্পদ নয়। মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে। শেয়ার আবেদন দায়, ব্যাংকেরটা লিখে ফেলছি। এখন দেখেন অবলেখকের কমিশন, এটাকে বলেছি কি ধরনের সম্পদ? ভুয়া সম্পদ। তাহলে অবলেখকের কমিশন বাবদ কত? 50। তাহলে অবলেখকের কমিশন কি এখানে আর কোনো অ্যাকাউন্টস আছে? নাই, অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই, ওটুকু সরাসরি লিখে দিব। এখন অবলেখকের কমিশন, এটা হচ্ছে ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদের সবার নিচে লেখা হয়। তাহলে এটা সম্পদ, সবার নিচে লিখতেছি অবলেখকের কমিশন। ওকে, তাহলে অবলেখকের কমিশন যদি আমরা লিখি, তাহলে কমিশন, তাহলে কত টাকা? 50,000 টাকা। আর কোনো সম্পদ নাই, তাহলে যোগ বিয়োগ করে বাইরে পাঠিয়ে দিই, তাহলে 8,80,000। 8,80,000। ওকে, এরপর আমরা দেখো দায় ও মালিকানা সত্ত্ব, তাহলে কে আগে? দায় আগে। তাহলে আমরা দায়কে খুঁজে বের করব। দেখেন দায় খুঁজে বের করি। শেয়ার আবেদন দায়, তাহলে দায়ের স্বাভাবিক জের কি? ক্রেডিট। মনে রাখবেন দায়, আয়, দায়, মূলধন, এরা ক্রেডিটে টাকা মানে হচ্ছে ভাড়া। ক্রেডিটে থাকা মানে হচ্ছে কি? ভাড়া। তাহলে শেয়ার আবেদন আছে কত? 1,10,000। তাহলে এটা বাড়ছে, তাহলে আমি এখানে একটু করে রাফ করি, তাহলে প্লাস হচ্ছে 11 লক্ষ টাকা। ঠিক আছে, কত লক্ষ টাকা? 11 লক্ষ টাকা। এরপরে দেখেন শেয়ার আবেদন আবার ডেবিট করছি, তাহলে ডেবিট করলে, ক্রেডিট করলে যদি বাড়ে, ডেবিট করলে কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে কত টাকা কমে গেছে? 8,80,000 টাকা। তাহলে মাইনাস করবো 8,80,000 টাকা। এটা হচ্ছে মুখে মুখে খতিয়ান করা। মুখে মুখে কি করা? খতিয়ান করা। ঠিক আছে, দেন এখানে দেখেন আমরা শুধু শেয়ার আবেদনের কাজ করতেছি প্রথমে। ঠিক আছে, শেয়ার আবেদন, এখানে শেয়ার আবেদন আর নাই, এখানে আছে। দেখেন এখানেও ডেবিট করছে 2,20,000 টাকা। তাহলে মাইনাস 2,20,000। আর কোনো শেয়ার আবেদন আছে কিনা দেখেন তো, এটাও লিখে ফেললাম। এখানে আর কোনো শেয়ার আবেদন নেই। এখন দেখেন তো প্লাস মাইনাস করে দেখেন, শেয়ার আবেদন 0 হবে। শেয়ার আবেদন কি হবে? 0। তার মানে দায়ের পরিমাণ সবসময় কি হবে? 0 হবে। ওকে, এটা মুখে বলে দিতাম, জাস্ট করে দেখিয়েছি যাতে তোমাদের মনে থাকে। ওকে, তার মানে দায়ের প্রশ্ন আসলে কোনো কিছু থাকবে না, সবসময় দায়টা কি হয়? 0ই হয়। তবু অনেক সময় অনেক ক্ষেত্রে থাকতে পারে, তবে সবসময় যে একদম মুখস্থ করে লিখে যাবে তা না, এটা প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখতে হবে। ওকে, তাহলে দায়টা 0। এখন দায় যদি 0 হয়, এখন এরপরে কি আছে দেখেন, দায়টা যদি 0 হয় তাহলে এরপরে আমাদেরকে লিখতে হবে কি? মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্ব আমরা লিখব। দেখেন মালিকানা সত্ত্ব এখানে লিখার সিস্টেম হচ্ছে, প্রথমে লিখতে হবে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত ও আদায়কৃত মূলধন। তাহলে মূলধনকে কয় ভাগ করে লিখতে হবে? 4 ভাগ করে। কয় ভাগ? 4 ভাগ। তাহলে আমরা প্রথমে লিখি অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। এখন আমাকে বলেন অনুমোদিত মূলধন কত করে অনুমোদন নিয়েছে নিবন্ধকের কাছ থেকে? বলা হচ্ছে আমি 100 টাকা মূল্যে 10,000 শেয়ার বিক্রি করব, টোটাল 10 লক্ষ টাকা মার্কেট থেকে গেইন করার জন্য। এখন বলেন প্রতিটি 100 টাকা মূল্যে 10,000 শেয়ার বিক্রি করবে বলছে, এই মর্মে অনুমতি নিছে না? তাহলে আমরা এটা লিখব। তাহলে প্রতিটি 100 টাকা করে
করে কত হাজার শেয়ার? 10,000 শেয়ার। তাহলে বলেন তো কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 10 লক্ষ। এখন বলেন তো 10 লক্ষ টাকা যা অনুমতি নিয়েছি, আমি কি মার্কেটে সবগুলো ছেড়েছিলাম? না, কারণ আমি মার্কেটে ইস্যু করছি কত হাজার শেয়ার? 8,000 শেয়ার। তাহলে যা অনুমতি নিছি তা মার্কেটে বিলি করি নাই। যেহেতু করি নাই, ওইটাকে আমরা কি করে দিব? ক্লোজ করে দিব, কারণ এই মার্কেট মূলধনটা আমরা মার্কেট থেকে গেইন করি নাই, এই জন্য ক্লোজ করে দিতে হবে এটা। ওকে, ক্লোজ করে দিলাম। এরপর আসেন ইস্যুকৃত মূলধন। দেখেন ইস্যু করেছি কত, দেখেন তো একটু করে, আমরা ইস্যু করেছি 8,000 শেয়ার। দেখেন এই যে 8,000 শেয়ার ইস্যু করেছি না, এই যে 8,000 শেয়ার ইস্যু করেছি। এখন বলেন ইস্যুকৃত মূলধন হচ্ছে প্রতিটি 100 টাকা মূলধন কখনো চেঞ্জ হবে না। 110 টাকাও লিখে যাবে না, 90 টাকাও লিখে যাবে না, মূলধন যা ইস্যু করছে তাই 100 টাকা। অনুমতি নিচ্ছে 100 টাকা করে, মূলধন কিন্তু 100 টাকাই করে হবে, ঠিক আছে? তাহলে 100 টাকা করে 8,000 শেয়ারের ইস্যু করেছিলাম বাজারে। এখন আমি বিলি করার সময় দেখেন তো, আমি কি 10,000 আবেদন করছে, 10,000 জনকে কি শেয়ার বিলি করে দিয়েছি? না, আমি বিলি করেছি কত হাজার শেয়ার? 8,000 শেয়ার। তার মানে আমার ইস্যুকৃত শেয়ার 8,000, বিলিকৃত শেয়ারও কত? 8,000। আচ্ছা বলেন তো, তাহলে আপনি টাকা নিছেন কয়জন থেকে? 10,000 জন থেকে। 10,000-এর মধ্যে 2,000 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছেন, তাহলে আলটিমেটলি টাকা নিছেন কয়জন থেকে? 8,000 জন। তাহলে 8,000 জন আপনাকে শেয়ারের মূল্য পরিশোধ করছে কি করে নেই? করছে। তাহলে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত তিনটা মূলধন কি সেম নাকি সেম না? অবভিয়াসলি সেম। তো আমাদেরকে আলাদা আলাদা করে লেখার দরকার নেই, একসাথে লিখে ফেলবো। তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত, বিলিখিত ও আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন লিখলাম। তাহলে কি লিখবো? প্রতিটি কয় টাকা? প্রতিটি 100 টাকা করে। কত হাজার শেয়ার ইস্যু করেছিলাম, বিলি করেছিলাম, আদায় করেছিলাম? 8,000 শেয়ার। তাহলে 8,000 শেয়ার, তাহলে এটা হচ্ছে কত? 8 লক্ষ টাকা। তাহলে এটা যেহেতু মার্কেট থেকে কালেক্ট করেছি, এটাকে আর ক্লোজ করা যাবে না, এটা অথেন্টিক। ওকে, দেন তাহলে আমাদের মূলধন শেষ। মালিকানা সত্ত্বের মধ্যে আমরা মূলধন পার্টটা লিখলাম। এখন আরেকটা পার্ট আছে কিনা দেখেন, মালিকানা সত্ত্বের আর কোনো পার্ট আছে কিনা দেখেন। দেখেন মালিকানা সত্ত্বের এখানে কোনো পার্ট আছে? নাই। এখানে আছে কিনা দেখেন তো, চিন্তা করে। এই যে শেয়ার অধিহার। এখন দেখেন শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় আয়, যে আয় বারবার হবে না, পুনঃ হবে না, মাঝে মধ্যে কদাচিৎ হবে, ওগুলাকে বলা হয় মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয়ের ফলে মালিকানা সত্ত্ব কি হয়? বাড়ে। তাহলে মালিকানা সত্ত্বের সাথে প্লাস করবো নাকি করবো না? করবো। কত টাকা? শেয়ার অধিহার হচ্ছে 80,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার, শেয়ার অধিহার কত টাকা? 80,000 টাকা। তাহলে আর কোনো মালিকানা সত্ত্ব আছে কিনা আমরা একটু চেক করি। দেখেন তো এখানে আর কোনো মালিকানা সত্ত্ব আছে? নাই। একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়। এখানে দেখেন তো এটাও সম্পদ, এটাও সম্পদ, তাহলে আর কোনো মালিকানা সত্ত্ব নাই। তাহলে আমাদের অঙ্ক শেষ। ওকে, দেন তাহলে আমরা যোগ করি। 8 লক্ষর সাথে 80,000 যোগ করলে কত হয়? 8,80,000 হয়। তার মানে দেখেন তো সম্পদ আর দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কি আছে? মিল আছে। মনে রাখবেন আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে A = L+OE, হিসাব সমীকরণ যেটা আছে ওইটার বহিঃপ্রকাশ। তার মানে হিসাব সমীকরণের উভয় পাশ যেমন সমান, দেখেন এটার স্ট্রাকচারও সেম। সম্পদ ইকুয়াল, দায় ও মালিকানা সত্ত্ব ইকুয়াল। আশা করি বুঝাতে পেরেছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।